আজ আমি যে গল্পটি শোনাব তার নাম ভয়ঙ্কর। গল্পটির লেখক শচীন দাস। বেশ কয়েক বছর আগের কথা। আমি তখন গিরিডি মধুপুর ব্রাঞ্চ লাইনের একটা ছোট্ট স্টেশনের সহকারী স্টেশন মাস্টার। সবে বদলি হয়ে এসেছি। একাই থাকি, খাই দাই, কাজের সময় আবার স্টেশনেই পড়ে থাকি। একটু যে কথা বলবো তেমন লোকও পাই না। একে নির্জন স্টেশন, সাঁওতাল পরগনার আদিবাসী অধ্যুষিত এলাকা, তার ওপর আপ আর ডাউন মিলে 24 ঘন্টায় মাত্র 4টি ট্রেন। সময় যেন আর কাটতেই চায় না। তবু খানিকটা রেহাই পাওয়া যেত যদি আমার মাস্টার মশাইটি একটু সহজ হতেন, একটু খোলা মনে আমার সঙ্গে মিশতেন। কিন্তু স্টেশন মাস্টার খুব রাশভারী স্বভাবের লোক, ভীষণ গম্ভীর, কথা যেন তার মুখ থেকে বেরোয়ই না। আগে নাকি তবু বলতেন, কিন্তু বছর 3 হলো ছোট ছেলেটা হঠাৎ মারা যাওয়ায় সেটুকুও হারিয়েছেন। অগত্যা কি আর করা, কাজ করতে করতে কাজের ফাঁকেই বই পড়ি, লোক গুনি, আর ট্রেন এলেই উঠে গিয়ে চেকিংয়ের জন্য প্ল্যাটফর্মে দাঁড়াই। তা সেদিনও দাঁড়িয়েছিলাম, কিন্তু ট্রেনটা চলে যেতেই হঠাৎ একজন কে এসে আমার পায়ের ওপর হুমড়ি খেয়ে পড়ল। কে কে তুমি, কন হ্যাঁ? বলতে না বলতেই দেখি নন্দ। মুখ তুলে সোজা হয়ে দাঁড়িয়েছে। এ কি রে নন্দ, তুই? এই বুঝি তোর 10 দিন হলো? নন্দ লজ্জা পেল। আগে তা কি করব বলুন, দেশের বাড়িতে যেতে না যেতেই ধুম জ্বর। সে জ্বর আর কিছুতেই ছাড়ে না। কেন, মামার চিঠি পাওনি দা বাবু? চিঠি কই না তো। ওই দেখো, চিঠি পাওনি, তাই আর তুমি বুঝবে কি করে? যাকে, আমি যখন এসে গেছি তখন আর চিন্তা নেই। তা খাওয়া দাওয়া ঠিক মতো করছো তো? কথার ফাঁকেই আমি বাধা দিলাম। হ্যাঁ হ্যাঁ, সবই হচ্ছে। তা তুই কি করে এখানে এলি বলতো? তুই তো জানিস না আমি এখানে বদলি হয়ে এসেছি, নাকি আমাদের বাড়ি থেকেই খবরটা পেয়েছিস? না না দা বাবু, তোমাদের বাড়িতে আর যাওয়া হলো কই? অসুখ থেকে উঠেই তো সোজা এখানে চলে এলাম। অবশ্যই আমি নেমেছিলাম তোমার আগের কাজের জায়গায়, তা ওখান থেকেই তো মাস্টার বাবুরা আমাকে এখানে পাঠিয়ে দিল। বলতে বলতে নন্দর মুখে হাসি ছড়িয়ে পড়ল। ভাবলাম বুদ্ধি আছে বটে ছেলেটার, আমাকে না দেখে চলে যায়নি, ঠিক খোঁজ খবর করে এখানে চলে এসেছে। অবশ্য আমিও আমার সহকর্মীদের বলেছিলাম নন্দ এলেই যেন আমার এখানে পাঠিয়ে দেয়। কিন্তু 10 দিনের নাম করে 10 মাসের মাথায়ও যখন ফিরে এলো না, তখন আমি ওর কথা প্রায় ভুলেই গিয়েছিলাম। যদি মা মনে পড়তো সঙ্গে সঙ্গে রেগে যেতাম ওর ওপর। ভেবেছিলাম দেশের বাড়িতে গিয়ে হয়তো বা বিয়ে টিয়ে করে সংসার পেতে বসেছে, তা বসুক, কিন্তু তাই বলে কি একটা খবর দিতে নেই? যাই হোক, ভুলেই গিয়েছিলাম, আর নতুন জায়গায় এসে নিজেই নিজেরটা করে নিচ্ছিলাম। ঠিক এই সময় আজ এখানে এসে হাজির হলো নন্দ। ওকে দেখে ভারী খুশি হলাম। যাক, এসে যখন পড়েছে আর আমাকে হাত পুড়িয়ে রেঁধে খেতে হবে না। যা করবার ওই নন্দই করবে সব। ওই তো করতো আগের জায়গায়। নন্দ বলল, হাঁ করে তাকিয়ে দেখছো কি দা বাবু? নাও চলো এখন, দেখি ঘরদোরের হাল কেমন করে রেখেছ। আমি এগোবার আগেই হন হন করে এগিয়ে চলল নন্দ। আমি ডাকলাম, কিরে, অত তাড়াহুড়ো করছিস কেন? নন্দ দাঁড়িয়ে পড়ল।
তারপর আমার দিকে তাকাতেই দেখি ওর মুখ শুকিয়ে গেছে, চোখের কোলে হতাশা। কেন দাবাবু, তুমি কি কাউকে ঠিক করে ফেলেছ নাকি? একটু মজা করতে ইচ্ছা হলো। বললাম, হ্যাঁ তা তো রেখেছি। পাহাড়ের ওই দিক থেকে, ওই দূরের গ্রাম থেকে সে আসে। কি করব বল, তোর দেরি দেখে ভাবলাম তুই বুঝি আর আসবি না, তাই তো। মুখ চুন করে ফিরে চলল নন্দ। বলল, তাহলে আর গিয়ে কি হবে, দেশেই ফিরে যাই বরং। সত্যি সত্যিই প্ল্যাটফর্মের দিকে যাচ্ছে দেখে আমি টেনে আনলাম। দূর বোকা, আমার কথা কি সত্যি বিশ্বাস করলি নাকি? লোক কোথায় পাবো এখানে? নিজেই হাত পুড়িয়ে রাঁধছি আর বারবার তোর কথাই ভাবছি। তবে নন্দর মুখে হাসি ফুটে উঠল। আমি তো জানতাম দাবাবু তোমার খুব কষ্ট হচ্ছে, তাই তো ভালো হতেই সোজা চলে এলাম। নাও চলো দেখি কোন দিকে বাড়িটা বলো। ওই তো, আমি হাত তুলে দেখালাম। ওই যে লাল রঙের লম্বা বাড়িটা দেখছিস দূরে, ওরই একটাই আমি থাকি। হনহনিয়ে কোয়ার্টার লক্ষ্য করে হেঁটে চলল নন্দ। কিন্তু তালা খুলে ঘরে ঢুকে সবে জানলা টাল্লা খুলছি, নন্দ হঠাৎ লাফিয়ে উঠল। আরে ছি ছি, এ কি করে রেখেছ তুমি দাবাবু? এমন ঘরে কেউ থাকতে পারে? কেন, দিব্যি তো আছি। হ্যাঁ তা আছো, কিন্তু এমন অবস্থায় থাকলে তো দুদিনেই তুমি অসুখে পড়ে যাবে। নাও সরো এখন, দেখি কতটা কি পরিষ্কার করা যায়। বলতে বলতে আমাকে প্রায় বাইরেই বের করে দিল নন্দ। আমি জানালাম, ঠিক আছে, তুই ততক্ষণে ঘরদোর গুছোতে থাক, আমি চট করে স্টেশন থেকে ঘুরে আসি। যাবার জন্য পা বাড়িয়েছি, ঠিক এই সময় বিপদটা ঘটল। বাঘা কোথায় ছিল আমাকে দেখেই ছুটে এলো, আর এসেই আমার ঘরে অচেনা একজনকে দেখে ভয়ঙ্কর চেঁচামেচি। পারলে নন্দকে প্রায় ছিঁড়ে খায়। আমি ধমকালাম, এই বাঘা কি হচ্ছে? নন্দ আমারই লোক, ওকে এভাবে ধমকাচ্ছিস কেন? চিৎকার একটু থামল, কিন্তু গলার ভেতরে চাপা গড়গড় একটা আওয়াজ হয়েই চলল। শেষে আওয়াজটা একটু থামতে নন্দ বলল, আবার এসব তুমি জুটিয়েছ কেন দাবাবু? বেশ তো ছিলে। বললাম, আরে আমি কি আর জুটিয়েছি? এক ঝড়ের বিকেলে হঠাৎ কোত্থেকে নিজেই এসে হাজির, আর সেই থেকে এখানে আছে। করার মধ্যে আমি শুধু একটু খেতে দিই আর একটু আদর টাদর করি, ব্যাস কুকুরটা দুদিনেই আমার ভক্ত হয়ে গেল। তা কামড়ে টামড়ে দেবে না তো? যেভাবে চেঁচাচ্ছে। আরে না না। বাঘার মাথায় হাত রেখে বললাম, বাঘা আমার দেখতে যেমন, ব্যবহারও তেমনি সুন্দর। এতদিন আমরা দুজনে ছিলাম তো, এখন তোকে দেখে একটু হিংসা হচ্ছে। ও দুদিন গেলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তুই হাত লাগা, আমি ঘুরে আসছি। রান্না টান্নাও করে রাখিস কিছু, জিনিসপত্র সব ঘরেই আছে। সঙ্গে তাহলে ওটাকেও নিয়ে যাও না দাবাবু। নন্দ বলল, বাবা, কুকুর তো নয়, যেন বাঘের বাচ্চা। আচ্ছা আচ্ছা, তাই নিচ্ছি, চল রে বাঘা। কিন্তু বাঘা তবু নড়ে না, বরং বিপুল উদ্যমে আবারও চিৎকার শুরু করে দিল। পাশের ঘরটায় স্টেশন মাস্টারের বাঘার চিৎকারে তার স্ত্রী বেরিয়ে এলেন। কি হয়েছে কি সুদীপ? বাঘা আবার আজ এত চেঁচাচ্ছে কেন? বললাম, নন্দর কথা বলেছিলাম না আপনাদের, সেই নন্দ হঠাৎ উদয় হয়েছে আজ, আর বাঘা ওকে দেখেই। ও তাই বলো, বৌদি হাসলেন। আমি ভাবলাম কি না কি হয়েছে বলে বৌদি আবার ঘরে ঢুকতেই আমিও বাঘাকে টেনে নিয়ে চললাম। নিলাম বটে, চিৎকার তবু থামাতে পারি না। মাঝে মধ্যে একটু কমলেও গড়গড় আওয়াজ করে বিক্ষোভটা জানিয়েই চলল।
বুঝলাম এখন ওকে ছাড়লে ও গিয়ে নির্ঘাত নন্দর পেছনে লাগবে, তার চেয়ে যতটা সময় পারা যায় আটকে রাখাই ভালো। স্টেশনে এসে অফিস ঘুরে ঢুকে তাই বললাম, নে এখানে চুপচাপ বসে থাক, আমি যখন যাব তখন আমার সঙ্গে যাব। বাঘা আপত্তি করল না, কি ভেবে নিচে বসে আমার চেয়ারের পাশেই চুপচাপ পড়ে রইল। মাস্টারমশাই বললেন, কি ব্যাপার, আজ একেবারে ওকে নিয়ে এখানে? সব খুলে বললাম। স্টেশন মাস্টার জানালেন, যা তাহলে তুমি হাঁপ ফেলে বাঁচলে বলো, নন্দ যখন এসে গেছে। আমি ঘাড় নাড়লাম। তারপর আস্তে আস্তে একসময় কাজের ভেতরে ডুবে গেলাম। কাজ করতে করতে কতক্ষণ যে কেটে গেছে খেয়াল নেই। খেয়াল হলো হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে প্রায় 1টা বাজে। এখন অন্তত ওঠা দরকার, নন্দটা আজ নতুন এসেছে, তাছাড়া খিদেও পেয়েছে প্রচণ্ড। সকালের দিকে আজকে তো খাওয়াই হয়নি। দুপুরের দিকে ট্রেন থাকে না বলে মাস্টারমশাই এই সময়টা কোয়ার্টারে চলে যান। আমিও খানিকটা কাজ সেরে পোর্টার বনোয়ারির ওপর দায়িত্ব দিয়ে বাড়িতে খেতে আসি। খেয়ে দিয়ে বই বগলে আবার স্টেশনে চলে আসি। আজও সেসব ভেবেই উঠেছিলাম, কিন্তু বেরোবার মুখে খেয়াল হলো বাঘা নেই। কোথায় গেল? দিব্যি তো চেয়ারের পাশে চুপচাপ শুয়েছিল। এদিক ওদিক খুঁজলাম, ডাকলামও বার কয়েক, কিন্তু সাড়া না পেয়ে মনে হলো নিশ্চয় আমার নজর এড়িয়ে কোয়ার্টারেই চলে গেছে। আর গিয়েই এতক্ষণে হয়তো আবার নন্দর ওপর হামলা চালিয়েছে। তাড়াতাড়ি পা চালালাম, কিন্তু কোয়ার্টারে ফিরে দেখি সব চুপচাপ, কোথাও কোনো সাড়া শব্দ নেই। নন্দ বহাল তবিয়াতে আছে। যাক, তাহলে এখানে আসেন, অন্য কোথাও গেছে। নন্দ বলল, চটপট চান করে নাও দাবাবু, আমার রান্নাও হয়ে গেছে। আমি ততক্ষণে অবাক। ঘরের চারিদিকে তাকিয়ে দেখি সব কিছু কেমন ঝকঝকে। মাত্র কয়েকটি ঘন্টার ব্যবধানে ঘরটা যে এমন সুন্দর হয়ে উঠবে আমি ভাবতেই পারিনি। আরও ভালো লাগলো ফিরে এসে ঠিক মতো রান্নাটাও রেডি দেখে। চটপট মাথায় জল ঢেলে চান সেরে সবে খেতে বসেছি, হঠাৎ কোত্থেকে এসে ঝাঁপিয়ে পড়ল বাঘা। আমার ভাতের থালা, ডিমের কারি, বেগুন ভাজা আর ডাল টাল উল্টে ফেলে দিয়ে প্রচণ্ড চিৎকারে নন্দকে আক্রমণ করতে গেল। মুহূর্তে আমার মেজাজটা গরম হয়ে উঠল। খিদের সময় খেতে বসেছি, তার উপর এমন সাজানো সব খাবার, একটা নির্বোধ জন্তুর গোয়ার্তমিতে তা যদি এভাবে নষ্ট হয় তাহলে কার না রাগ হয়। রাগে উত্তেজনায় দরজার মোটা খিলটা তুলে নিয়ে আমি ছুটলাম। বেশ আচ্ছা সে কয়েক ঘা বসিয়ে দিতে হবে, শিক্ষা না হলে হবে না বাঘাটার। কিন্তু দৌড়ে গিয়ে রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে খিলটা তোলার আগেই দেখি নন্দ নেই। বাঘাই শুধু চেঁচাচ্ছে, নন্দ নন্দ কোথায় গেলি? আমি কয়েকবার ডাকতেই দেখি আমার পেছনে নন্দ, জ্বলন্ত দৃষ্টিতে বাঘার দিকে তাকিয়ে। ওকে সাবধান করো দাবাবু, না হলে ওকে আমি গলা টিপে মেরে ফেলব। বাবারে বাবা, কুকুর তো নয়, যেন একটা বাঘ। বাঘা তেড়ে আসছিল। এবারে খিলটা তুলে একটা বাড়ি মারলাম। আঘাতটা কিন্তু বাঘার লেজের ওপর গিয়ে পড়ল। খিলটা ছেড়ে ডান হাতে সঙ্গে সঙ্গে একটা চড় কষিয়ে দিলাম। চড়টা খেয়ে বাঘা আচমকা চুপ করে গেল, কিন্তু দাঁত বের করে নন্দর দিকে তাকিয়ে রইল। নন্দ বলল, ও থাকলে আর আমার থাকা হবে না দাবাবু, হয় তুমি ওকে বিদায় করো, না হয় আমিই চলে যাই। কি বলতে যাচ্ছিলাম, নন্দ আবার বলে উঠল, ছি ছি ছি, খিদের মুখের দুটি ভাত, তুমি বসো দাবাবু,
আমি এক্ষুনি আবার সব করে দিচ্ছি। না না, থাক, তোকে আর এখন কিছু করতে হবে না। বিকেলের গাড়ি আসার সময় হয়ে এলো, আমাকে এক্ষুনি স্টেশনে ছুটতে হবে। বলে আলমারি থেকে একটা বই তুলে নিয়ে আমি বেরিয়ে পড়লাম। কিন্তু স্টেশনে পৌঁছে চেয়ারে বসতে না বসতেই দেখি মাস্টারমশাই ছুটে আসছেন। কি ব্যাপার, মাস্টারমশাই তো আরও পরে আসেন, তার উপর এমন হন্তদন্ত হয়ে আসছেন কেন? আমি উঠে দরজার কাছে যেতেই মাস্টারমশাই উত্তেজিত হয়ে উঠলেন। শিগগির এসো সুদীপ, তোমার নন্দর সঙ্গে বাঘার আবার তুমুল লেগে গেছে। বোধহয় এতক্ষণে বাঘা শেষ। মানে কি বলছেন দাদা? হ্যাঁ, সেটা বলার জন্যই তো ছুটে এসেছি। প্রচণ্ড চিৎকার চেঁচামেচিতে ঘর থেকে বেরিয়ে তোমার বারান্দায় উঁকি দিয়ে দেখি নন্দ বাঘার গলা টিপে ধরেছে। সে কি? মাস্টারমশাইকে রেখে আমি দৌড়ে গেলাম। বনোয়ারিও আমার পেছন পেছন ছুটল, কিন্তু কোয়ার্টারের কাছে পৌঁছে দেখি কোনো কিচ্ছু নেই, না নন্দর চিৎকার, না বাঘার তর্জন গর্জন। বারান্দায় উঠে নন্দকে ডাকতে ডাকতে ভেতরে ঢুকলাম। কোনো সাড়া নেই, ঘর ফাঁকা, রান্নাঘর ফাঁকা, এমনকি কোয়ার্টারের পেছনে কুয়োতলা, পেয়ারাতলা সব ফাঁকা, কেউ কোথাও নেই। চেঁচিয়ে আবারও ডাকলাম, বাঘার নাম ধরেও চেঁচালাম। আমাদের দেখে বৌদি আগেই বেরিয়ে এসেছিলেন। খানিকটা হাঁকডাকের পর এগিয়ে এসে বললেন, কি নেই? না, আমি বললাম, কোথাও তো দেখছি না। বৌদি বললেন, আশ্চর্য, এই তো ছিল, দুজনে তুমুল কাণ্ড। তাই তো, আমি তোমার দাদাকে পাঠালাম আবার তোমাকে জানাতে। দেখো তো ভালো করে খুঁজে। দেখলাম বনোয়ারি আর আমি তন্ন তন্ন করে খুঁজলাম, নেই। যেমন নন্দ হওয়া তেমনি বাঘা, দুজনেই উধাও। কিন্তু গেল কোথায়? যেতে পারেই বা কোথায়? খুব বেশিক্ষণ তো হয়নি। তার উপর মাস্টারমশাইও তো দেখে গেছেন এই একটু আগে। এদিক ওদিক তাকাচ্ছিলাম, হঠাৎ বনোয়ারি চিৎকার করে উঠল। কুয়োতলার পেছনে জাম গাছের আড়ালে কি যেন দেখে সে আমাকে ডাকলো, মাস্টারবাবু, ও ছোটে মাস্টারবাবু, আইয়ে ইধার আইয়ে। কিরে, কি হয়েছে রে বনোয়ারি? আমি দৌড়লাম, আর দৌড়ে গিয়ে যা দেখলাম তাতে চোখ কপালে ওঠে আর কি। জাম গাছের পেছনে একটা ঘন ঝোপ, লম্বা লম্বা বাবুই ঘাসে জায়গাটা ছেয়ে আছে, আর তারই ভেতরে বাঘা শুয়ে। ঠিক শুয়ে নয়, যেন কেউ বাঘাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। তার মুখটা বেঁকানো, জিভটা লম্বা হয়ে বেরিয়ে এসেছে, আর চোখের মণি দুটোতে একটা আতঙ্ক। ভয়ঙ্কর কিছু একটা দেখে যেন সে ভয়ে চুপসে গিয়েছিল। কিন্তু কি হয়েছিল কি? মাস্টারমশাইয়ের কথা মনে পড়ল, নন্দ বাঘার গলা টিপে ধরেছে। তবে কি নন্দই মেরে রেখে গেল কুকুরটাকে? একটু আগে আমাকেও তো বলছিল বাঘাকে সাবধান করে দিতে, না হলে ওর গলা টিপে মারবে। কিন্তু অত বড় দশাসই কুকুরটা নন্দ মারল কি করে? বনোয়ারিকে বললাম, এ নন্দরই কাজ, নন্দই মেরে রেখে গেছে কুকুরটাকে। লেকিন কাহা গিয়া ও লেকা? কোথায় গেছে তাই তো আমিও ভাবছি। বাঘাকে মারলই বা কেন? লাঠি দিয়ে ভয় দেখালেও তো হতো। দুপুর গেল, বিকেল গেল, সন্ধে গড়িয়ে রাত্রিও হলো, নন্দ কিন্তু এলো না। বুঝলাম আর আসবেও না। অন্যায় করলেও বাঘা আমার আদরের কুকুর, সেই কুকুরকে মেরে ফেলে মুখ দেখাবে সে কি করে? কাজেই ওর আসার আর প্রশ্নই ওঠে না। বলা বাহুল্য, নন্দ আর এলো না। তবে দিন দশেক বাদে এলো একটা চিঠি, তাতে নন্দর দেশের ছাপ মারা।
পাঠিয়েছে নন্দর মামা। লিখেছে দিন কয়েক আগে একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে নন্দ। জ্বর থেকে উঠে সে নাকি আমার কাছেই আসছিল, কিন্তু হাইওয়ে থেকে বাসে ওঠার কিছুক্ষণ বাদেই একটা গাছের সঙ্গে বাসটা ধাক্কা খায়। নন্দ সামনেই বসেছিল, সঙ্গে সঙ্গে মারা যায়। চিঠিটা পড়ে চমকে উঠলাম। তাড়াতাড়ি বুকিং কাউন্টারের পাশের দেওয়ালে ক্যালেন্ডারটা দেখতে গিয়ে দেখি নন্দ যেদিন এখানে এলো সেটা দিন 10 আগের সেই দিনটি, যেদিন বাড়ি থেকে বেরিয়ে বাসে উঠেছিল সে।